আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি চেয়ে ৩৫ সংস্থার আহ্বান। ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা দেয়া হলো সেই মৃত শিক্ষককে। সেনাবাহিনীর ওপর আস্থা হারিয়ে এবার দেশবাসীকে যুদ্ধে যাওয়ার নির্দেশ আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর। আজারবাইজানে সেনা পাঠাতে দ্বিধা করছে না তুরস্ক। ফ্রান্স জুড়ে আতঙ্কে রয়েছে মুসলিমরা। ইরান সম্পর্কে আবারও বিলাসী চিন্তা উগড়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। সবশেষে জানিয়ে দেব, তাইওয়ানে $180 কোটি অস্ত্র বিক্রি অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। এই ছিল শিরোনাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীর চালানো নিপীড়ন, ধর্ষণ এবং হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছে অন্তত ৩৫টি সংস্থা। বৃহস্পতিবার জাতিসংঘ সমর্থিত রোহিঙ্গা দাতা গোষ্ঠীগুলোর সম্মেলনের আগে এই আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার আরও পরের দিকে এই দাতা সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভার্চুয়াল এই দাতা সম্মেলনে যুক্তরাজ্য, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত হবে। সম্মেলনের আগে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার ও শরণার্থী বিষয়ক ৩৫টি সংস্থা মিয়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটেছে তাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছে। ২০১৭ সালের অগস্টে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইনে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে রক্তাক্ত সামরিক অভিযান পরিচালনা করে। রোহিঙ্গা নারী, শিশু ও তরুণীদের নির্বিচারে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, জ্বালাও পোড়াও ও হত্যার অভিযোগ উঠে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে। হেগে জাতিসংঘের শীর্ষ আদালতে রাখাইনে রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার অভিযোগের বিচার চলমান রয়েছে। গত জানুয়ারিতে জাতিসংঘের এই আদালত এক অস্থায়ী রায়ে রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নিতে মিয়ানমারকে নির্দেশ দেন। একই সঙ্গে আদালত জানান, রোহিঙ্গাদের অধিকারের অপূরণীয় ক্ষতি করেছে মিয়ানমার সেনাবাহিনী। প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইনে বসবাস করে এলেও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে নাগরিক হিসেবে স্বীকার করে না মিয়ানমার। এমনকি দেশটির সরকারি কর্মকর্তারা রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করতেও অস্বীকার করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে আঁকা কার্টুনিস্ট প্যারিসের স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটিকে মরণোত্তর লিজিয়ন অফ অনার দিলেন প্রেসিডেন্ট ম্যাক্রন। এটাই ফ্রান্সের সর্বোচ্চ সম্মান। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চত্বরে ৪০০ মানুষের জমায়েতে সামরিক বাহিনীর জওয়ানরা নিয়ে আসেন স্যামুয়েল প্যাটির কফিনবন্দি দেহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন দেখিয়ে মত প্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা করেছিলেন প্যাটি। সেই অপরাধে তাকে হত্যা করে ১৯ বছরের এক চেচেন যুবক। মরণোত্তর লিজিয়ন অফ অনার দিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রন বলেন, আমরা কার্টুন ত্যাগ করব না। আর প্যাটি জীবন দিয়েছেন ইউরোপীয় গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে রক্ষা করতে গিয়ে। তিনি এই প্রজাতন্ত্রের মুখ। প্যাটি একজন শিক্ষক এবং মানুষ হিসেবে কেমন ছিলেন সেটাই ম্যাক্রন তুলে ধরেন। উল্লেখ্য, সেই হত্যার পর ফ্রান্স জুড়ে মুসলিমদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। পুলিশ এই হত্যার সূত্রে বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছে। এখনো পর্যন্ত ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামাসপন্থী একটি সংগঠনকেও ভেঙে দিয়েছে তারা। তারই অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হচ্ছে দেশটির উত্তর পূর্ব প্যারিসের প্যান্টিন মসজিদ। সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ থেকে নাগোর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে শুরু হয়েছে যুদ্ধ, যেটি এখনও বন্ধের কোনো সম্ভাবনাই তৈরি হয়নি। প্রথম দফা যুদ্ধবিরতির মতো দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিও ব্যর্থ হওয়ার পরে দুই দেশের মধ্যে এই লড়াই আরও তীব্র হয়েছে। এই দুই দেশেরই অভিযোগ, সাধারণ মানুষের উপর আক্রমণ চালানো হচ্ছে। আজারবাইজানে বেসামরিক মানুষজনের উপর হামলা করছে আর্মেনিয়ার সেনাবাহিনী। অন্যদিকে আজারবাইজানের সেনাবাহিনীও নাগোর্নো কারাবাখের বিশাল এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে।
1990-এর দশকে আজারবাইজানের মুসলিম জনগোষ্ঠীকে হটিয়ে কারাবাখ দখল করে বাস করতে শুরু করা আর্মেনীয়রা এখন আশ্রয়ের খোঁজে পালাতে শুরু করেছে। এই পরিস্থিতিতে রাশিয়ার রাজধানী মস্কোতে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে তৃতীয় দফার বৈঠক শুরু হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আবারও বৈঠক শুরু করেন। শুক্রবার মস্কোতেই তাদের বৈঠক করার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে। তবে এখনও যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি কোনো পক্ষই। আর এর মধ্যেই আর্মেনিয়াকে সরিয়ে নাগোর্নো কারাবাখের আরও বেশ কিছু অঞ্চলের দখল নিয়েছে আজারবাইজানের সেনাবাহিনী। বুধবার এক টেলিভিশনে বিবৃতিতে এই কথা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এদিকে আজারবাইজানের বিরুদ্ধে সামরিকভাবে বা কূটনৈতিকভাবে কুলিয়ে উঠতে না পেরে কঠিন বিপদের মধ্যে পড়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। সম্ভবত তার আগে দেশটির আর কোনো সরকার প্রধানকে এতটা কঠোর পরিস্থিতিতে পড়তে হয়নি। নাগোর্নো কারাবাখে আজারবাইজানের আক্রমণের তীব্রতায় যুদ্ধের ময়দানে দাঁড়াতেই পারছে না আর্মেনিয়ার সেনাবাহিনী। আর তাই এবার বাধ্য হয়ে দেশকে জনগণকে অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে নামার আবেদন জানিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পশনিয়ান। এক ভিডিও বিবৃতিতে দেশবাসীর কাছে এই আবেদন জানান তিনি। ভিডিও বিবৃতিতে তিনি জানান, কূটনৈতিক আলোচনায় সমাধান সূত্র মিলবে না, আর তাই দেশবাসীর কাছে তার আবেদন, এই সংকটকালে সকল হাতে অস্ত্র তুলে নিন এবং দেশের জন্য লড়াই করুন। দেশবাসীর উদ্দেশ্যে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, সকলে যুদ্ধের জন্য প্রস্তুত হন, হাতে অস্ত্র তুলে নিন, আর্মেনিয়াকে রক্ষা করুন। সামরিক এবং কূটনৈতিকভাবে দেশটির জন্য চরম হতাশাজনক এই পরিস্থিতিতে তেহরানের কাছেও বার্তা পাঠিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। সেখানে তার বক্তব্য, তেহরান যদি শান্তিপূর্ণ সমাধানের রাস্তা তৈরি করতে পারে তাহলে আর্মেনিয়া তা মেনে নেবে। বস্তুত আর্মেনিয়া ব্রাসেলসেও প্রতিনিধি পাঠিয়েছেন। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা করবেন সেই প্রতিনিধি। আজারবাইজানের অনুরোধ পেলে দেশটিতে সেনা পাঠাতে কিংবা সামরিক সহায়তা দিতে দ্বিধা করবে না তুরস্ক। বুধবার সিএনএন তার্ককে দেয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ। একই সঙ্গে তিনি জানান, এখনো পর্যন্ত আজারবাইজানের কাছ থেকে এ ধরনের কোনো অনুরোধ তাদের কাছে আসেনি। এর আগে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পশনিয়ান জানান, কূটনৈতিক উপায়ে আজারবাইজানের সঙ্গে সংঘাতের সমাধান হবে না। তাই আর্মেনিয়ার নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার ওই আহ্বানের একদিনের মাথায় আজারবাইজানের প্রতি নিজ দেশের এমন জোরালো অঙ্গীকারের কথা জানান তুর্কি ভাইস প্রেসিডেন্ট। আজারবাইজান আর্মেনিয়া সংকট নিরসনে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্সকে নিয়ে গঠিত মিনস্ক গ্রুপেরও সমালোচনা করেন তুর্কি ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, এই গ্রুপ সংকট জিইয়ে রাখার চেষ্টা করছে। তারা আর্মেনিয়াকে রাজনৈতিক ও সামরিক সহায়তা দিচ্ছে। নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের পুরনো সংঘাত গত 27 সেপ্টেম্বর থেকে নতুন করে আবারও শুরু হয়েছে। গত কয়েকদিনের সংঘাতে প্রায় 1000 খানেক মানুষ নিহত হয়েছে। কারাবাখের আর্মেনিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, চলমান সংঘাতে তাদের 834 মিলিশিয়া নিহত হয়েছে। অন্যদিকে আজারবাইজান জানিয়েছে 63 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে আর্মেনিয়া বাহিনী, আহত হয়েছে আরও 292 জন। আর্মেনিয়ার অন্তত 2টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে আজেরি বাহিনী। বিদ্যমান সংঘাতে নিজ দেশের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে আর্মেনিয়া। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই বাস্তবতা স্বীকার করেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পশনিয়ান। তিনি বলেন, আর্মেনিয়ার বহু হতাহত হয়েছে, তবে এখনও সেনাবাহিনী কারাবাখের নিয়ন্ত্রণ ধরে রাখতে সমর্থ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় আবারও ইরানের বিরুদ্ধে কল্পনাবিলাসী মন্তব্য করেছেন। তিনি স্থানীয় সময় বুধবার নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের গ্যাস্টোনিয়া শহরে নিজ সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে দাবি করেন, আগামী 3 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়লাভ করলে তার কাছে ইরান থেকে প্রথম বিদেশি টেলিফোন কল যাবে। এর আগে সম্প্রতি নেভাডা অঙ্গরাজ্যের এক নির্বাচনী জনসভায় ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের ইরান নীতির সমালোচনা করে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। ট্রাম্প বলেছিলেন, তিনি এতদিন ধরে ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করে এসেছেন তাতে তেহরান সাড়া না দিলেও আসন্ন নির্বাচনে জিতলে তেহরানই আগ বাড়িয়ে তার সঙ্গে আলোচনায় বসতে চাইবে।
2018 সালের মে মাসে মার্কিন সরকার ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত ট্রাম্প ও তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বহুবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু ইরান স্পষ্টভাবে মার্কিন সরকারকে জানিয়ে দিয়েছে, দেশটি যতদিন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে এসে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে ততদিন ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান। তাইওয়ানের কাছে $180 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের ফলে চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিবিসি। পেন্টাগন বলছে, চুক্তি অনুযায়ী 3 ধরনের অস্ত্র ব্যবস্থা তাইওয়ানের কাছে বিক্রি করা হবে। এর মধ্যে রয়েছে রকেট লঞ্চার, সেন্সরস এবং আর্টিলারি। চীনের কমিউনিস্ট বিপ্লবের পর 1949 সালে তাইওয়ান চীন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্নতা না মেনে তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ বলে মনে করে চীন। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের সঙ্গে চীনের উত্তেজনা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এই ভূখণ্ড ফিরে পেতে প্রয়োজনে বল প্রয়োগের সম্ভাবনাও নাকচ করে দেয়নি বেইজিং। গত সপ্তাহে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়ান বলেন, তাইওয়ানে আক্রমণের জন্য চীন প্রস্তুত বলে মনে করেন না তিনি, তবে ভবিষ্যতের জন্য দ্বীপটিকে নিজেদের শক্তিশালী করা দরকার বলে মন্তব্য করেন তিনি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা এসব অস্ত্র বিশ্বাসযোগ্য লড়াইয়ের সক্ষমতা তৈরি এবং সামঞ্জস্যপূর্ণ যুদ্ধের উন্নয়নকে দৃঢ় করবে। চুক্তি অনুযায়ী টার্গেটে নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্রুজ মিসাইল 135, যুদ্ধবিমানের সাথে যুক্ত থাকতে সক্ষম মোবাইল লাইট রকেট লঞ্চার এবং এয়ার রিকনসেন্স প্যাড কিনবে তাইওয়ান। 18 বছর বয়সী এক চেচেন বংশোদ্ভূত কিশোরের হাতে স্কুল শিক্ষকের শিরচ্ছেদের ঘটনার পর ফ্রান্সে সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে ফরাসিদের ভঙ্গুর সম্পর্ক পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। ঘৃণ্য এই হত্যাকাণ্ড ঘিরে দেশটিতে সামষ্টিক শাস্তির শঙ্কা করছেন মুসলিমরা। গত শুক্রবার রাজধানী প্যারিস থেকে 24 কিলোমিটার দূরের কনফ্লান্সে সেইন্টে হনোরইন এলাকায় আক্রান্ত হন 47 বছর বয়সী স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটি। ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতর্কিত ছবি শিক্ষার্থীদের প্রদর্শনের কারণে হামলা চালিয়ে স্যামুয়েলের শিরচ্ছেদ করে ওই কিশোর। পরে ঘটনাস্থলে পুলিশের গুলিতে মারা যায় সে। স্কুল শিক্ষক স্যামুয়েল হত্যাকাণ্ডের পর শোকাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো ফ্রান্স। বুধবার ফ্রান্সের সর্বোচ্চ মরণোত্তর সম্মাননা লিজিয়ন ডি অনারে ভূষিত হয়েছেন তিনি। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এক অনুষ্ঠানে স্যামুয়েলকে সর্বোচ্চ এই সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে হাজার হাজার ফরাসি অংশগ্রহণ করে। হত্যাকাণ্ডের দিন গত শুক্রবার প্যারিস সহ আশেপাশের বেশ কিছু অঞ্চলে বিভিন্ন মুসলিম সংগঠনের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। কয়েকটি মসজিদেও হামলা চালিয়েছেন ক্ষুব্ধ ফরাসিরা। সহিংসতার আশঙ্কায় দেশটির সরকার বেজার্স ও বর্ডিক্স অঞ্চলে একাধিক মসজিদ বন্ধ করে পুলিশের পাহারা বসিয়েছে। দেশটিতে বসবাসরত ইউরোপের বৃহত্তম সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। যদিও গত 2 অক্টোবর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বিশ্বজুড়ে ইসলাম গভীর সংকটে রয়েছে বলে মন্তব্য করার পর থেকেই দেশটিতে কোণঠাসা অবস্থায় আছেন মুসলিমরা। তার মাঝে এই হত্যাকাণ্ড ঘিরে সেখানে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মুসলিমদের আশঙ্কা, ইসলামকে সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করার নীতি এগিয়ে নেওয়ার জন্য স্যামুয়েল প্যাটির মর্মান্তিক মৃত্যুকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে ফ্রান্সের সরকার। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।